নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল কলকাতা। 12 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, ধর্ষকের কঠিন সাজা নিশ্চিতে বিধানসভায় বিল পাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার অভিনব প্রতিবাদের সাক্ষী হল তিলোত্তমা কলকাতা। শহরের গুরুত্বপূর্ণ EM বাইপাসে 12 কিলোমিটার দীর্ঘ রাস্তায় মানববন্ধন কর্মসূচিতে সামিল হলেন সাধারণ নাগরিকেরা। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষকের কঠিনতম সাজা নিশ্চিত করতে বিল পাস করেছে মমতা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ভারতের কলকাতা। ঘটনার 25তম দিনেও সাক্ষী হল বিরলতম প্রতিবাদের। মঙ্গলবার বিকেলে কলকাতার মেট্রোপলিটন বাইপাস সড়কের বেলেঘাটা থেকে পাটুলি প্রায় 12 কিলোমিটার এলাকায় অহিংস মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। আমি অনেক বয়স্ক, তবু আজকে আমার ভয় করছে, লজ্জা করছে যে এই কলকাতা শহর আমার। সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে যে আমি পরাধীন ভারতবর্ষে আছি। আসল যারা অপরাধী তারা যেন ধরা পড়ে, তারা যেন শাস্তি পায়। এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার পদত্যাগের 5 দফা দাবি জানিয়ে পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শেষ করেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের পর সবচেয়ে আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে সেখানে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সিবিআই 10 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বাস্থ্য দপ্তর থেকে, প্রশাসনের দপ্তর থেকে, সমস্ত দপ্তরে যাতে এই উন্মোচিত হয় এবং প্রকৃত দোষীরা যাতে সর্বোচ্চ সাজা পায়, তার জন্য আমরা আইনজীবীরা একত্রিতভাবে আদালতের বাইরে এবং আদালতের ভেতরে লড়াই। এদিন ধর্ষকের কঠিনতম সাজা নিশ্চিত করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অপরাজিতা 2024 নামে একটি বিল পাশ করে। বিরোধী বিজেপি এই বিলে সমর্থন করে। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় ধর্ষণ ও খুনের শিকার হন এক নারী চিকিৎসক। পরদিন থেকেই নির্যাতিতার খুনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ভারত জুড়ে। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। মঙ্গোলিয়া সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশটি সফরে যান রুশ প্রেসিডেন্ট। পুতিনের সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যভুক্ত দেশের মাটিতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার মঙ্গোলিয়ায় পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এদিন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন পুতিন। এশিয়ার দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়াকে রাশিয়া অগ্রাধিকার দেয় বলে জানান রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে মস্কো মঙ্গোলিয়ানদের জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার কথা বিবেচনা করছে বলে জানান পুতিন। এছাড়াও প্রেসিডেন্ট উকনা খুরেলসুককে রাশিয়ার ব্রিক্স সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন, যা অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরকালে রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেন, পশ্চিমা কয়েকটি দেশ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। পুতিনের সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে কিয়েভ। তারা জানায় মঙ্গোলিয়া কর্তৃপক্ষ পুতিনকে গ্রেফতার না করলে যুদ্ধাপরাধের দায় দেশটিকেও নিতে হবে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উকনা সরকার। দেশটিতে পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বর দুই দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে। উল্টো চিত্র দেখা গেছে। পুতিন বিরোধী বিক্ষোভও হয়েছে দেশটিতে। ইউক্রেন থেকে শিশুদের অপহরণের অভিযোগে 2023 সালে পুতিনকে দায়ী করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিদেশি ভ্রমণকারী অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপ কানাডার। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল অবলম্বন ট্রুডো সরকারের, মত বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রথম একসঙ্গে নির্বাচনী প্রচারণা করেছেন পেনসিলভেনিয়ায়। এদিন 600 সমর্থকের মাঝে বক্তব্য রাখেন তারা।
এ সময় ক্যামালার ব্যাপক প্রশংসা করেন বাইডেন। বলেন, ক্যামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে তা হবে ভোটারদের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এই প্রথম একসঙ্গে নির্বাচনী প্রচারণায় এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কামালাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এবারই প্রথম হাতে হাত রেখে প্রচারণার মঞ্চে আসেন তারা। আসন্ন নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যকে দোদুল্যমান হিসেবে বিবেচনা করা হয়, আর তাই ভোটারদের মন জয়ের চেষ্টায় সেখানে সোমবার একসঙ্গে যান বাইডেন ও কামালা। এদিন 600 সমর্থকের মাঝে বক্তব্য রাখেন তারা। প্রচারণায় বাইডেন বলেন, গত 4 বছরে যে অগ্রগতি হয়েছে কামালা একে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। বাইডেন আরো বলেন, কামালা যা করেন জেনে বুঝেই করেন, তাই কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে তা হবে ভোটারদের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার আগ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের দিকে জনগণের সমর্থন বেশি থাকলেও বর্তমান প্রেসিডেন্ট তার প্রার্থিতা প্রত্যাহার করে কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর থেকে ট্রাম্পকে পরাজিত করার সুযোগ বাড়ছে ডেমোক্র্যাট নেতার। এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন তার নিজ দলের অনেক সমর্থক। 200 রিপাবলিকান যারা বিভিন্ন সময়ে দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তারা কামালাকে সমর্থনের আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার তৃতীয় দিন অতিবাহিত হলো। তবে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা নিজেদের বৈধ করার লক্ষ্যে সঠিক কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না বলে আক্ষেপ করেছে। বাংলাদেশ মিশন থেকে দেয়া তথ্যেও বিভ্রান্তি রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা। শিবরিয়াল সাদিকের আরও একটি রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে থাকা নিজেদের নাগরিকদের বৈধ করতে পদক্ষেপ গ্রহণ করেছে ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশ। যদিও প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন শঙ্কায়। সাধারণ ক্ষমার সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ কনসুলেটের ওয়েবসাইটে দেয়া তথ্যের মধ্যেও বিভ্রান্তি রয়েছে বলে প্রশ্ন তুলেছেন প্রবাসীরা। ভিজিট ভিসাদারি বা ক্যান্সেলের ক্ষেত্রে যারা ভিসা লাগাবে তাদের ক্ষেত্রে জব সিকার যে একটা সিস্টেম এখানে আছে, সেটা কিন্তু আমরা এখানে সিস্টেমে পাইনি। ইন্ডিয়ান এম্বাসি থেকে বলা হয়েছে কিভাবে তারা তাদের কাজগুলো করবে, এরকম কোনো নির্দেশনা আমরা আমাদের এম্বাসি থেকে পাইনি। প্রবাসী বাংলাদেশিরা জানান, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের মধ্যে বেশি সংখ্যক দেশটিতে এসেছেন ভিজিট ভিসা নিয়ে। সাধারণ ক্ষমার আওতায় যারা দেশ ছাড়বেন তাদের জন্য রয়েছে সহজ পথ, কিন্তু যারা ভিসা ট্রান্সফার করে দেশটিতে অবস্থান করতে চাচ্ছেন তারা কিছুটা জটিলতার সম্মুখীন হতে পারেন। আরব আমিরাতে শুধুমাত্র বাংলাদেশের জন্য 3টা ক্যাটাগরিতে ভিসা চালু আছে। ইনভেস্টর ভিসা চালু আছে, তারপরে হচ্ছে আপনার আরাবিয়ান ঘরে যে ভিসাগুলো হয় এগুলো চালু আছে, আর হচ্ছে আরেকটা ক্যাটাগরি হচ্ছে ডিগ্রি পাস সার্টিফিকেট থাকতে হয়, গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হয়, ওই ভিসাগুলো চালু আছে। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারবে অবৈধ অভিবাসীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবার বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কানাডা। আগামী বছরের নির্বাচনের আগে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর চেষ্টা করছে জাস্টিন ট্রুডোর সরকার। এতে কমে যেতে পারে দেশটিতে বসবাসরত অভিবাসীর সংখ্যা, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। এদিকে বাসস্থান সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য অভিবাসীদের দায়ী করছে দেশটির বাসিন্দারা। ভিসা ইস্যু কমানো, বৈধ উপায়ে সীমান্তে পৌঁছানোদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিদেশি পর্যটক ও অস্থায়ী বাসিন্দাদের প্রবেশের দরজা বন্ধ করে দিচ্ছে কানাডা। অতীতে অভিবাসীদের সাদরে গ্রহণ করলেও বর্তমানের চিত্র একেবারেই ভিন্ন। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কানাডায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন উদারপন্থী সরকার। আর তাই ক্ষমতায় টিকে থাকতে বিদেশি ভ্রমণকারী, অস্থায়ী বাসিন্দা ছাড়াও স্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে ট্রুডো সরকার। এমনকি দেশটিতে বর্তমান আবাসন সংকট ও বাসা ভাড়া বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে অভিবাসীদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে 5,853 জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়নি কানাডা। এদের মধ্যে ছিলেন ছাত্র, কর্মী ও পর্যটক, যা 2019 সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। 2024 সালের প্রথম 7 মাসে প্রতি মাসে গড়ে 3,727 জন বিদেশিকে ফিরিয়ে দেওয়া হয়, যা আগের বছরের তুলনায় 20% বেশি। এছাড়া জুলাই মাসে 285 জন ভিসাধারীকে অযোগ্য ঘোষণা করা হয়। এর আগে এমন চিত্র দেখা যায় 2019 সালের জানুয়ারিতে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির একজন মুখপাত্র জানান, অভিবাসন প্রবণতা বা নীতি পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে কম সংখ্যক ভিসা অনুমোদন করছে দেশটির অভিবাসন বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদপ্রার্থিতা নিয়ে উঠেছে নানা গুঞ্জন। বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে ইমরান খান কতটুকু উপযুক্ত তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কারো কারো দাবি তিনি এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন ইমরান খানের তালেবান ঘেঁষা মনোভাব নিয়ে। বিগত ৮ দশক ধরে অক্সফোর্ডের চ্যান্সেলর পদে এসেছেন শুধু পুরুষেরা। এরই তালিকায় নতুন সংযোজন হিসেবে ইমরান খানের নাম যুক্ত হতে পারে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন। সম্প্রতি অক্সফোর্ডের চ্যান্সেলর পদের জন্য আবেদন করেছেন ইমরান খান। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার ও প্রধানমন্ত্রীর চ্যান্সেলর পদপ্রার্থিতা পুরুষতন্ত্রের আগুনে ঘি ঢালতে পারে বলে ভাবছেন অনেকেই। তালেবান ঘেঁষা ও ধর্মীয়ভাবে কট্টর উপাধি পেয়ে চর্চায় থাকছেন ইমরান খান। ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী আখ্যা দেওয়া থেকে বিরত থাকা, তাকে একজন শহীদ বলে ব্যাখ্যা করা, ধর্ষণের ঘটনায় নারীদের দোষারোপ করার মতো বিতর্কিত কিছু ঘটনা রয়েছে খানের ঝুলিতে। চীনের উইঘুরদের প্রতি করা অন্যায়কেও প্রশংসাসূচক কর্মকাণ্ড বলে অভিনন্দন জানিয়েছিলেন চীনের হিতৈষীদের। এছাড়াও তালেবানদের অভিনন্দন জানানো, নারীদের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে নীরব থাকায় তালেবান ঘেঁষা উপাধি তো জুটেছেই। এ অবস্থায় উচ্চশিক্ষার জন্য খ্যাত এই বিদ্যাপীঠের চ্যান্সেলর হিসেবে ইমরান খান নিযুক্ত হলে তা নারী শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর হবে বলেও মনে করছেন অনেকে। তবে বিপরীত মতের মানুষও নেহায়েত কম নয়। কনজারভেটিভ পার্টির সদস্য লর্ড হ্যানান বলছেন, বর্তমান চ্যান্সেলর ক্রিস প্যাটেনের যোগ্য উত্তরসূরি ইমরান খান। এ সময় খানকে একজন বোদ্ধা হিসেবে আখ্যা করে তিনি বলেন, ইমরান খান একজন দুর্দান্ত চ্যান্সেলর হবেন। ভক্ত সমাজও বেশ গুণগান করছে তার। এতে করে নির্বাচনে বেশ শক্তপোক্ত একটি জায়গা তৈরি করে নেওয়ার সুযোগ আছে তার। অক্সফোর্ডের চ্যান্সেলর পদে 10 বছরের জন্য একজন প্রার্থীকে নির্বাচন করা হয়। বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য উপস্থিত হতে হয় যে কোনো সময়। বিভিন্ন অনুষ্ঠানে চ্যান্সেলরের গাউন পরে অংশগ্রহণও করতে হয়। 14 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইমরান খান এই দায়িত্ব কিভাবে এবং কতটুকু পালন করতে পারবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। এমনকি এলিশ এঞ্জিওলিনি নামক এক নারী প্রার্থী এই পদের জন্য বেশি যোগ্য বলেও বলছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফ্রিকার দেশ নামিবিয়া শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি হয়েছে। খাদ্য সংকটের কারণে মাংসের চাহিদা পূরণের জন্য 700টিরও বেশি বন্যপ্রাণী হত্যার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে হাতি, জেব্রা ও জলহস্তির মতো প্রাণীও রয়েছে। খরার কারণ হিসেবে বৈরী আবহাওয়ার প্রভাব এবং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে নামিবিয়া। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এই পরিস্থিতিতে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অন্তত 723টি বন্যপ্রাণী হত্যার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রাণীদের মাংস মানুষদের মধ্যে বিতরণের পরিকল্পনা তাদের। এর মধ্যে 83টি হাতি, 30টি জলহস্তি, 60টি মহিষ, 50টি ইম্পালা, 100টি নীল হরিণ, 300টি জেব্রা ও 100টি ইল্যান্ড রয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় উদ্যান এবং লোকালয় থেকে এই প্রাণীগুলো বাছাই করা হবে। নামিবিয়ার পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, খরার কারণে খাদ্য ও পানির অভাব দেখা দিয়েছে, যা বন্যপ্রাণীর জন্য এক দুঃসংবাদ। এই কর্মসূচির মাধ্যমে খরায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাদ্য ও পানির চাপ কমানো হবে এবং স্থানীয়দের সঙ্গে হাতির সংঘাতের ঝুঁকিও হ্রাস পাবে। এরই মধ্যে 150টিরও বেশি প্রাণী হত্যা করে প্রায় 57 টন মাংস সংগ্রহ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নামিবিয়ার পরিস্থিতিকে মানবিক সংকট হিসাবে উল্লেখ করেছেন। দেশটির খাদ্য মজুদ প্রায় 84% কমে গেছে। এছাড়া মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন। খরার কারণ হিসেবে বৈরী আবহাওয়ার প্রভাব এবং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গত বছরের খরা আর বৃষ্টির অভাবে ব্রাজিলের অ্যামাজন নদীর গভীরতা কমে এসেছে। এতে করে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিপাকে পড়েছেন জেলেরা। নদীপথে আমদানি রফতানিও ব্যাহত হচ্ছে। এককালে যেখানে রং বেরঙের ভাসমান বাড়ি ছিল, সেখানে আজ ধুধু প্রান্তর। নদীর পানি কমে গিয়ে জেগে উঠেছে মাঠ। দেখলে মনেই হবে না এখানে কয় মাস আগেও সগর্বে বিরাজ করেছে আমাজন নদী।
গত বছরের খরা আর এবছরের অপর্যাপ্ত বৃষ্টি দুয়ে মিলে কমে এসেছে আমাজন নদীর পানি। এতে কোথাও কমেছে নদীর গভীরতা, কোথাও জেগে উঠেছে চরাঞ্চল। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া জেলেরা। এই অঞ্চলে খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে। আমরা ভয় পাচ্ছি এই বছরেও ভয়াবহ খরা দেখা দিতে পারে। আমরা সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের করার কিছুই নেই। পানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীপথে আমদানি রফতানি ব্যবস্থাও। মানাউসে এক বছরে রিও নেগ্রো নদীর গভীরতা 24 মিটার থেকে 21 মিটারে নেমে এসেছে। এতে দুশ্চিন্তায় পড়েছে মুক্ত বাণিজ্য অঞ্চল ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো। দুর্ভোগ এড়াতে তাই ব্যবসায়ীরা অনুরোধ জানাচ্ছেন নদীতে ড্রেজিং করার। জুন মাস থেকেই নদীর পানি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল ব্রাজিলের ভূতাত্ত্বিক পরিষেবা দফতর। তবে আশা ছিল এবছরের মাঝামাঝি থেকে দেখা মিলবে বৃষ্টির। তবে তা না হওয়ায় এবছর আমাজনে নেমে এসেছে বিপর্যয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভয়াবহ দাবানলের কারণে মারাত্মক বায়ু দূষণের কবলে বলিভিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দেশটির বেশ কয়েকটি অঞ্চল। এ সময় বায়ুর গুণগত মান খারাপ হওয়ায় সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানায়, ব্রাজিলের অ্যামাজনে সৃষ্ট দাবানলের কারণে দূষণের শিকার হচ্ছে দেশটি। বিশেষজ্ঞদের মতে দূষিত এ বাতাসে ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড মিশে যাওয়ার কারণে কমে গেছে অক্সিজেনের মাত্রা। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন দেশটির বাসিন্দা। মহাকাশে নতুন আরও একটি রকেট উৎক্ষেপণ করেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার এই লং মার্চ 4B ক্যারিয়ারের রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি লং মার্চ সিরিজের রকেটের 533তম ফ্লাইট মিশন। চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে নিক্ষেপ করা হয় রকেটটি। নিম্ন কক্ষপথে বিভিন্ন নতুন প্রযুক্তি পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হবে। এবারের প্রচণ্ড গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালিতে উৎপাদিত শাকসবজির ক্ষেত খামার। প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতেও। আগের তুলনায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় এসব খাদ্যদ্রব্যের, ব্যয় বেড়েছে বাসিন্দাদের। সামনের দিনগুলোতে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোম ও এর আশপাশের শহর এবং দেশটির বহু অঞ্চলে শাকসবজির চাষাবাদ করেন প্রবাসী বাংলাদেশিরা। বিপুল পরিমাণ জমি লিজ নিয়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য উৎপাদন করেন তারা। রপ্তানি করেন ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে। তবে এবারের অসহনীয় গরমে ক্ষতি হয়েছে সবজির ক্ষেতগুলোতে। এর প্রভাব পড়েছে কাঁচা বাজারে। পচনশীল এ সকল দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ব্যয় বেড়েছে বাসিন্দাদের। রেগুলার যে সবজিগুলা, এগুলোর দাম অনেকটা না হলেও পরেও কিছুটা বেড়ে গেছে। আগে আমরা করলা বিক্রি করতাম আপনার 50 সেন্ট, এখন সেটা হয়ে গেছে 70 সেন্ট। বাংলাদেশ থেকে আসলে সবকিছুর দাম বাড়তেই থাকে। রোমের প্রধান বাজার ভিক্টোরিয়ার সবগুলো সবজির দোকানেই বিক্রি হয় বাংলাদেশিদের উৎপাদিত পণ্য। দেশ থেকে সরাসরি দেশীয় সবজিও আমদানি করেন তারা। এ অবস্থায় ইতালিতে উৎপাদিত সবজির তুলনায় বাংলাদেশ থেকে আসা পণ্যের দাম কিছুটা বেশি হয় বলে জানান সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা জানান, গরমের প্রভাব শাকসবজির বাজারে পড়লেও অপরিবর্তিত রয়েছে মাছ মাংসের দাম। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে হলো শিশুদের পারফরমেন্স। স্থানীয় সময় মঙ্গলবার আমরা সুখী নামের এই অনুষ্ঠানটির কথা জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। অনুষ্ঠানে শিশুরা সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রতি ভালোবাসা প্রকাশে গান পরিবেশন করে। সূর্যমুখী ফুল হাতে মঞ্চে শিশুরা, চলছে নৃত্য প্রদর্শনী। বালু দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের চিত্রকর্ম। এক পা উঁচু করে স্টেজে ভিন্নধর্মী খেলা দেখাচ্ছে আরেক দল শিশু। দুইজনকে আবার দেখা যাচ্ছে বিশেষ ধরনের সার্কাস খেলায়। কয়েকজন আবার ঐতিহ্যবাহী পোশাক পরে বিশেষ বাদ্যযন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। আমরা সুখী নামের এই পারফরমেন্স অনুষ্ঠানটি উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশাল স্টেজে উঠে বাচ্চারা নানা ধরনের পারফরমেন্সের প্রদর্শনী করে দর্শকদের উদ্দেশ্যে, যা দেখে উচ্ছ্বসিত তাদের পিতামাতা, শিক্ষক সহ অনুষ্ঠানে উপস্থিত সবাই। হাতে তালি দিয়ে শিশুদের উৎসাহিত করে তারা। প্রায় 100 বাচ্চা একত্রে গান পরিবেশন করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। দেশটির বিভিন্ন মন্ত্রণালয়, কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও শিক্ষা খাতের কর্মকর্তারা অসাধারণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্জিতা শেজিন, সময় সংবাদ।
বাজেভাবে মৌসুম শুরুর পরেও ক্লাবের সমর্থন পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ। এখনই তার উপর আস্থা হারাচ্ছে না ইউনাইটেড কর্তৃপক্ষ, বরং এই ডাচ কোচকে আরো সময় দিতে চায় ক্লাবটি। 3 দশকের মাঝে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে সময় পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ কোচ এরিক টেন হাগের অধীনে লিগে অষ্টম হয়ে মৌসুম শেষ করে ইউনাইটেড। এরপরই গুঞ্জন উঠে ব্যর্থতার দায়ে চাকরি হারাচ্ছেন টেন হাগ। তবে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নিজের চাকরি বাঁচান এই ডাচ কোচ। তবে চলতি মৌসুমের শুরু থেকেই চাপে আছেন এরিক টেন হাগ। লিগে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। 3 পয়েন্ট নিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের 14তম স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। আর আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে সাউদাম্পটনের বিপক্ষে হারলে আরও একটা লজ্জার রেকর্ড গড়বে টেন হাগের দল। 1986-87 মৌসুমেও এমন বাজে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই মৌসুমে মাত্র 4 ম্যাচ খেলে 1 পয়েন্ট পেয়েছিল রেড ডেভিলরা। সেই ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মধ্যে চাকরিচ্যুত হন তখনকার কোচ রন অ্যাটকিনসন। তার স্থলাভিষিক্ত হন দ্য গ্রেট স্যার অ্যালেক্স ফার্গুসন। সেখানে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন এরিক টেন হাগ। ঘরের মাঠে লিভারপুলের কাছে 3-0 গোলের হারের পর তাকে চাকরিচ্যুত করার দাবি তোলেন অনেক ইউনাইটেড সমর্থক। তবে এমন পরিস্থিতিতেও ক্লাবের সমর্থন পাচ্ছেন এই কোচ। এখনই তার উপর আস্থা হারাচ্ছে না ইউনাইটেডের নতুন ম্যানেজমেন্ট। এরিক আমাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছে। আমরা মনে করি সেই আমাদের ক্লাবের জন্য যোগ্য কোচ। এই দলবদল আমরা একসঙ্গে কাজ করেছি, সাফল্য পেতেও আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আশা করি সে আমাদের সফলতা এনে দিতে পারবে। চলতি মৌসুমে ইউনাইটেড ছেড়েছে অনেক ফুটবলার। গুঞ্জন আছে ফুটবলারদের ক্লাব ছাড়তে বাধ্য করতেন কোচ। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী। তার দাবি সমঝোতার মাধ্যমেই ক্লাব ছেড়েছেন ফুটবলাররা। আমরা কোনো ফুটবলারকে ক্লাব থেকে বের করে দিচ্ছি না। ক্লাব ছাড়ার বিষয়টা ফুটবলারদের একান্ত ব্যক্তিগত। যারা ক্লাব ছাড়তে চেয়েছে আমরা তাদের খুব সহজেই যেতে দিয়েছি। জ্যাডন স্যানজো, স্কট ম্যাকটোমিনে ও বিসাকা সবার ক্ষেত্রেই একই পদ্ধতি মানা হয়েছে। শেয়ার কিনে দায়িত্ব নেওয়ার পর ক্লাবে নতুন ম্যানেজমেন্ট আনেন স্যার জিম রেডক্লিফ। যদিও কোনো সফলতার দেখা পায়নি রেড ডেভিলরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল কলকাতা। 12 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। ধর্ষকের কঠিন সাজা নিশ্চিতে বিধানসভায় বিল পাস। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।